বাংলাদেশ থেকে জন্ম তাদের নামগুলো আমি এন্ট্রি করে দেবো, ঠিক আছে? প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম। প্রথমে কোশ্চেন করবে। আচ্ছা, আপনি এই ফর্মটা কিন্তু বেসিক্যালি শুধু আমাদের জন্য নয়, হাজার রকম ভাবে নাগরিকত্ব পাওয়া যায়, হাজার রকম ভাবে নাগরিকত্ব পাওয়া যায়। তাহলে কোশ্চেন করে ঠিক করবে যে কোন রকম ভাবে চাইছি আমরা। অনেকগুলো কোশ্চেন করলে ঠিক হবে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, আমাদের আইনে আছে না 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আসতে হবে। আপনাকে কিন্তু ওইটাকে ইয়েস করতে হবে। দাও, ইয়েস করে দাও। 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসছেন কি আসেননি, আমাকে ইয়েস তো করতেই হবে, তাই না? ইয়েস না করলে কি হবে? ওই আর কোনো প্রশ্ন করবে না। ও বুঝে গেছে যে এই লোক অ্যাপ্লিকেশন করার যোগ্য নয় এই ধারায়, বুঝেছেন? তাহলে ইয়েস করলাম, করেছো ইয়েস? আচ্ছা, ইয়েস করার পরে দাও, ক্লিক করো। 2 নম্বর চলে এসছে, আপনি কোন দেশ থেকে এসছেন? এটাও সবাই জানি, আমরা বাংলাদেশ থেকে এসেছি, তাই তো? এবার একটা কথা বলবো, এটাকে ভুল করে। ধরুন কেউ 70 সালে এসছে, সে কোন দেশ থেকে এসছে? পাকিস্তান না, নাও বাংলাদেশে যাদের জন্ম, মানে এখন বাংলাদেশ, সেটা তো পূর্বতলে পাকিস্তান। এখন পাকিস্তান ক্লিক করলে পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। অর্থাৎ আমাদের বাংলাদেশ লিখতে হবে, কেমন? এটা কনসেপ্টটা ভুল হয় অনেকে। তাহলে বাংলাদেশ লিখতে হবে। নেক্সট, কোন ধর্ম? এটা নিয়ে কোনো বলার কিছু নেই, হিন্দু ধর্ম। তাহলে হিন্দুতে আপনারা ঠিক দেবেন। এইটুকু সবাই বুঝতে পেরেছি না? এটা মাস্টারমশাই বলার দরকার ছিল না, এটা আমরা জানি। এবার থেকে একটু কঠিন হবে। দেখুন কি আছে 4 নম্বরে, আপনার কি কোনো ভ্যালিড পাসপোর্ট আছে নাকি এলটিভি আছে? এলটিভি মানে জানেন? লং টার্ম ভিসা। আপনার কি কোন দেশের ভ্যালিড পাসপোর্ট, ইন্ডিয়ান না বাংলাদেশের? প্রশ্ন আসবে, আমার তো এসেছিল। এই ভ্যালিড পাসপোর্ট প্রত্যেকের এখানে 75% লোকের পাসপোর্ট আছে। কেন থাকে আমি সেটা জানি, আপনারাও সেটা জানেন। বাংলাদেশে বেড়াতে যেতে হয়, ওখানে সব আত্মীয়স্বজন রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, যেতে হয়। আরো কেন করতে হয়? ভারতীয় নাগরিকত্বকে শক্তপোক্ত করার জন্য একটা পাসপোর্ট তৈরি করে নেয় বেশিরভাগ মানুষ। তো যাই হোক, আমার কি ভ্যালিড পাসপোর্ট আছে? কি হবে, হ্যাঁ বা না? আপনার ইন্ডিয়ান পাসপোর্ট আছে ভাই? তাহলে কি ইয়েস হবে তো? এখানে ইয়েস হবে তো? কে বলবে? যাদের নেই তাদের নো। না না না, ইন্ডিয়ান পাসপোর্ট যদি থাকে তাহলে কি ইয়েস হবে? ওই একটা ভাই বলেছে না, কারণ এখানে কোশ্চেন করছে বাংলাদেশ সম্পর্কিত কোশ্চেন, ইন্ডিয়ান সম্পর্কিত কোশ্চেন এখানে নেই। এলটিবি বাংলাদেশের হাই কমিশন, মানে বাংলাদেশে যে ইন্ডিয়ান হাই কমিশন আছে, ঢাকা থেকে ভিসা দেয়, তাই তো? কোন ভিসার পরে দেয়? কোন পাসপোর্টে পরে দেয়? বাংলাদেশের পাসপোর্টে পরে ভিসা দেয়। তাহলে ভিসার কথা বাংলাদেশ থেকে দেবে আর পাসপোর্ট ইন্ডিয়ান হবে, তা তো হয় না। তাহলে কি হবে? প্রত্যেকেই কি লিখবেন? কারণ এখানে বাংলাদেশের পাসপোর্টের কথা বলা হয়েছে। পরিষ্কার বোঝা গেছে তো? গুড। দাও, তাহলে নো করে দাও। নো করলে এবার আরো বড় কঠিন কোশ্চেন চলে এসেছে। 99% যারা অ্যাপ্লিকেশন করে এটা ভুল করে। আজকে একজন ভুল করেছে, আমাকে ফোন করে জানাও, তুমি ওখানে বন্ধ করে দাও, আমাদের একটা অনুষ্ঠানে আসো, দেখো, তারপরে করো। কি বলেছে? আর ইউ এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন? ইন্ডিয়ান অরিজিন মানে কি? ভারতীয় বংশোদ্ভূত। আমি বিশ্বাস করি, আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমি ভারতীয়, বিশ্বাস করি সত্যি, এটা আমি ভারতীয় বংশোদ্ভূত। কারণ 47 সালের আগে ভারতবর্ষে আমার বাবার, আমার নিজের ক্ষেত্রে আমার ঠাকুরদাদার সবার জন্ম এখানে হয়েছিল, ভারতবর্ষে হয়েছিল। তাহলে আমি ভারতীয় বংশোদ্ভূত হব না, কে হবে? তাই তো নাকি? নাকি আমরা এখানে যারা আছি আমরা সবাই তো ভারতীয় বংশোদ্ভূত নাকি? হাত তুলুন। এইটা ঐতিহাসিক ভাবে সত্যি, কিন্তু আমি তো রাজনৈতিক কথা বলতে চাই না। আমাদেরকে বলা হয় এক, আইনে করা হয় আর এক, তারা বলে গেছে। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত সংজ্ঞা দিয়েছে পাকিস্তান আর বাংলাদেশে যারা বাস করে তারা ভারতীয় বংশোদ্ভূত নয়, আইনে আছে। তাহলে আইন যদি আমি জেনে যাই, আমার হৃদয় কাঁদবে যে আমি সত্যি ভারতীয় বংশোদ্ভূত, অথচ আমাকে লিখতে হবে না আমি ভারতীয় বংশোদ্ভূত না। কারণ 2004 সাল বা 3 সালে সংশোধিত হয়ে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তানের লোক ভারতীয় বংশোদ্ভূত হিসেবে দাবি করা যাবে না। ভারতীয় সংসদে আইন পাশ করে রাখা হয়েছে।
তাহলে আগে আমরা সবাই হাত তুলেছি, আমিও হাত তুলেছি ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু আইন বলছে না। তাহলে কি হবে এটা? এই জন্য এই ফাঁদে প্রায় সবাই পড়ে যায়। তাহলে এটাও নো হবে। আমি একটা গল্প করে বলছি কেন, যাতে মুখস্থ হয়ে যায়। আমরা ভারতীয় বংশোদ্ভূত এখানে বললে আমরা এখানে টিক চিহ্ন দেব না, নো করে দেব, তাই তো? বোঝা গেছে তো? পরিষ্কার? দেখে অ্যাপ্লিকেশন নিজেরাই করতে পারবেন বাড়িতে, তাহলে আমাদের যন্ত্রণা কম হবে। তো তাহলে আমি ভারতীয় বংশোদ্ভূত নো করলাম, নো টিক করো। আচ্ছা ইয়েস করো তো দেখি। আজকে এই নিয়ে ওদের সাথে আলোচনা হয়েছে অফিসারদের সাথে, ভারতীয় বংশোদ্ভূত। তো আমি বললাম তো ফর্ম তো বদলে যাবে, আপনারা তো অবজেকশন দিয়ে ফেলে রাখবেন, লোকটা তো না বুঝে করেছে, লোকটার অপরাধ নেই, তাহলে তাকে এমন ভাবে আপনারা ট্রিট করুন যাতে আপনারাও আইন বাঁচবে, ওরাও সার্টিফিকেট পাবে। সে পরামর্শ দিয়েছি ওদেরকে আমরা। তাহলে আমি ভারতীয় বংশোদ্ভূত, এখানে কি লিখেছে? একটা নতুন একটা বড় হিন্দি ইংরেজিতে লেখা চলে এসেছে, দেখেছেন? আমাকে আর এগোতে দিচ্ছে না ওরা। যেই বলেছি ভারতীয় বংশোদ্ভূত, আমাকে এগোতে দিচ্ছে না। তাহলে আমাকে কি প্রমাণ দিতে হবে এখন? আমি বলেছি আমি ভারতীয় বংশোদ্ভূত, কি প্রমাণ দিতে হবে এখন? প্রমাণ দিতে হবে এই 47 সালের 15 আগস্টের যে ম্যাপ, এই ম্যাপের মধ্যে আমার মা বাবার জন্ম হয়েছে। সে কি দিতে পারবো? পারবো না তো। তাহলে ওখানে ইয়েস করলে কিন্তু বিপদ, ফাঁদে পড়ে যাবো আমরা। ফর্ম একটা বেরোবে, ফর্মটা বের করতে একবার ওখানে নাম্বার বলে বলে একটু বলেন কি কত নম্বরে এই যে যেটা পর আছে বলে দিচ্ছি। ওই দাদা মুখস্থ করবেন না, মুখস্থ বেশিক্ষণ থাকে না। মাস্টার মশাই তো ছেলে মেয়েদের এটা বোঝায় যে ওই লেখাটা দেখলেই বুঝবে এই লেখা মানে তো এই, তাই তো নাকি? যে ছেলেমেয়েরা মুখস্থ করে পরীক্ষায় 190 পায়, চাকরির পরীক্ষায় 110 পায়, চাকরি আর হয় না। আর যে বুঝে বুঝে পড়ে সে পরীক্ষা দিলেই চাকরি হয়। আমাদের কাছে যখন ছেলেমেয়েরা আসে তখন বলি চোখ কান খোলা রেখে পড়বি, চাকরি পাবি। মুখস্থ করে বেশি নম্বর পেলেও চাকরি হয় না। দেখেন এটা অন্য ফর্ম খুলে গেছে। এই ফর্ম হচ্ছে আপনার গিয়ে 5 উইদিন ব্র্যাকেট অন এ, এটা হচ্ছে অন্য একটা ফর্ম আসবে, সেই ফর্ম ফিল আপ করতে গেলে আপনার এই জীবনে আর সিটিজেনশিপ হবে না। ব্যাক করো, ব্যাক করো, ব্যাস আবার চলে যাও, নতুন অ্যাপ্লিকেশনে যাও, পরপর ক্লিক করে ওই জায়গায় চলে যাও। তাহলে আমরা আবার নতুন করে ওইটা আবার 14 সালের 31 ডিসেম্বরের আগে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, তারপরে হিন্দু চলে যাও, তারপরে হিন্দু টিক দিলাম। তারপরে এটাতে কি হবে? পাসপোর্ট আছে কি নেই? নেই। তারপরে চলে যান ইন্ডিয়ান অরিজিন কিনা? না। তারপরে চলে যান, তাহলে না লেখাটা অন্য একটা চলে এসে কি লিখেছে? আপনি কি নাবালক? হ্যাঁ বা না? নাবালক হলে আপনার গার্ডিয়ানের নাম দিতে হবে। তো নরমালি নাবালক অ্যাপ্লিকেশন কম হয়, তাহলে আমি সাবালক, তাহলে ইয়েস। নাবালক নই, নো হবে, নো করে দাও। আমি নাবালক নই, ক্লিক করো। নাম্বারটা কত বলবেন? আমরা লিখে ক্লিক করো। আরে আপনি কি নাবালক, এর উত্তর কি হবে? কালকে যদি নাম্বার বদলে দেয়, 6 জায়গায় 3 করে দেয়, কোশ্চেনটা তাহলে কিন্তু ফেল করে যাবে। কি যন্ত্রণা বাবা। পরপর আসবে এবং আপনি যদি জিনিসটা না বললেন, নাম্বার তো উল্টে যাবে, একটু যেতে পারে যদি। আচ্ছা নেক্সট চলুন। কোনটা? ও সরি, আর ইউ এ পারসন ম্যারিড টু ইন্ডিয়ান, এখানে একটা ভুল হয়, এটাকে আপনারা মাইন্ড করবেন। আপনি কি ভারতীয় কোন নাগরিকের সঙ্গে বিয়ে হয়েছে? এটা মনে রাখবেন যখন এই কথা বলবে, আর ইউ এ পারসন ম্যারিড টু এ ইন্ডিয়ান সিটিজেন লেখা আছে না? অনেকে আছে না যে বর্ন এন্ড ব্রট আপ সবটাই এই দেশে। কেন? কারণ পুরুষের মহিলাদের সাথে বিয়ে হবে, মহিলা পুরুষের সাথে স্বামী স্ত্রী হতে পারে। তখন কি লিখবে? যা সত্যি তাই লিখবে, যে হ্যাঁ যদি সত্যি বিয়ে হয়ে থাকে ভারতীয় কোনো নাগরিকের সঙ্গে, তখন আপনি ইয়েস দেবেন। কিন্তু শুধু ইয়েস দিলে তো হবে না। আমি ইয়েস দিলাম, তাহলে কি কর্তব্য? ইয়েস দেওয়া তো যন্ত্রণা আছে। কি যন্ত্রণা আছে? তাহলে উনি যে আমার যে স্পাউস বলে স্বামী বা স্ত্রী, আমার যে স্পাউস, আমি মুখ দিয়ে বলে ফেললাম যে এটা ভারতীয়, প্রমাণ করতে হবে আমাকে। না বললে কোনো প্রমাণ করতে হবে না, যদি হ্যাঁ বললে প্রমাণ করতে হবে। আমি যদি বলি ভারতীয় নয়, তাহলে কিছু লিখতে হবে না, তো অটোমেটিক হয়ে যাবে। আর যদি বলি হ্যাঁ ভারতীয়, তাহলে কি প্রমাণ দিতে হবে? আমি দুটো কথা বলেছি, আমার স্ত্রী বা আমার হাজবেন্ড, আমি বিয়ে করেছি, তাহলে কি দিতে হবে? বিয়ে করার প্রমাণপত্র, সরকারি কি ম্যারেজ সার্টিফিকেট, ওটা ম্যান্ডেটরি হয়ে গেল। কিন্তু
আপনি নো পারেন ম্যারেজ সার্টিফিকেট ম্যান্ডেটরি হলো না, দিতেও পারেন না হোক পারেন, এটা পরবর্তীতে অনেক কিছুর উপরে নির্ভর করে। তাহলে আমি যদি ইয়েস করি তাহলে আমার মাথায় রাখতে হবে ম্যারেজ সার্টিফিকেট আছে তো, বেশ এই ম্যাডাম বলছে আছে, ঝামেলা মিটে গেছে। এবার আরেকটা কোশ্চেন আসবে, আপনি তো বিয়ে করেছেন ঠিক আছে, ভারতের নাগরিক বললেন, তার প্রমাণ কি আছে? এবার বিপদে পড়ে গেছি আমি। নাগরিকত্ব প্রমাণের জন্য এই ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে নয় কিন্তু, এই ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণের জন্য ওরা দুটো অপশন রেখেছে, যে কোনো একটা দিতে হবে। আপনারা কেউ জানেন দুটো অপশন কি কি? কেউ জানেন? কেউ জানেন? তাহলে এটা খুব উপকারী জায়গা, যে অনেকে জানে না, জানার দরকার। নাগরিকত্ব প্রমাণ করার জন্য আমার ওয়াইফের অথবা আমার হাজবেন্ডের কি লাগবে? হয় বার্থ সার্টিফিকেট লাগবে, অথবা বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে একটা পাসপোর্ট লাগবে। এর ব্যতি রেখে আর কোনো কাগজ দিলে ওরা অ্যাকসেপ্ট করবে না। পরিষ্কার বোঝা গেছে? তাহলে বউকে ভারতীয় নাগরিক বানাতে গেলে স্বামীর কিন্তু ঝামেলা আছে। বুঝেছেন কি বলেছি? এবার আপনি কি করবেন? আমি তো বলতে পারি না আপনি মিথ্যে বলে বেরিয়ে যান, তা তো আমি বলতে পারবো না। এটা তো স্টেজে দাঁড়িয়ে আছি। তাদের যাদের এই কাগজগুলি আছে তারাই একমাত্র ইয়েস করার অধিকারী। তাদের এই কাগজগুলো নেই, হাজবেন্ড বা ওয়াইফের, তারা এটা করবেন কি করবেন না আপনারা ভাবনা চিন্তা করবেন, ও চিন্তা আপনার। নেক্সট, তাহলে আমার নো করে দাও। ওরা ইয়েস করলে কিন্তু অন্য ফর্ম বেরিয়ে যাবে। এটা যদি ইয়েস করি না তখন আর ফর্মের নাম হচ্ছে 3A ফর্ম বেরিয়ে যাবে। আগেরটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিন, যদি আমরা ইয়েস করি তাহলে 2A ফর্ম বেরোবে। আর যখনই আমার স্পাউস ইন্ডিয়ান দেখাবো তখন 3A ফর্ম বেরোবে। মুখস্থ হচ্ছে একটু? নিজের স্বার্থ তো মুখস্থ করতে হবে বাবা, উপায় নেই। আমিও মুখস্থ করেছি রাত জেগে জেগে, এখন বুঝে গেছি। তাহলে এটা 3A ফর্ম বেরিয়ে যাবে যদি ভারতের, আমাদের এখন আছে তো দাদা, তাই না? কি হয়েছে? 3A হয়েছে না? বেশ, মানে সাহস করে বলবেন আমি 3A ফর্ম ফিল আপ করেছি। এই সাহসটা জানানোর জন্যই এই মাস্টার মশাইরা এবং এই দাদারা কিন্তু ঘুরে বেড়ায়, আপনাদের মনে সাহস জাগানোর জন্য, আর কিছু না। তাহলে আমি নো করে যাই একটু। হ্যাঁ, তারপরে বলেছে যে আপনি কি মাইনর, অর্থাৎ 18 বছরের নিচে বয়স কি নয়, এটা আমরা সবাই জানেন। তো আমি নো করে দিলাম, অ্যাডাল্ট। ইয়েস করে দাও, ইয়েস করে দাও। ইয়েস করতে হবে না, ইয়েস করলে তো মাইনর হয়ে গেলাম, এটাকে নো করতে হবে। নো করে দেন, যেহেতু আমি মাইনর নই। তারপরে 8 নম্বর কি আছে? আর ইউ এ পারসন অফ ফুল এজ এন্ড ক্যাপাসিটি whose parents are citizen of India by registration। আমি না এত ব্যাখ্যা দেবো না, আমাদের কষ্ট হবে। এটা মনে রাখবেন, আমার বাবা মা যদি, দেখবেন অনেকের বাবা মা না সিটিজেনশিপ আছে, দেখবেন বয়স্ক লোকের আছে, তাহলে তার সিটিজেনশিপ সার্টিফিকেট আছে কি নেই সেটা জানতে চাইছি এখানে। আমি বলবো সিম্পলি নো করে যান, ওই জটিলতার মধ্যে ঢুকবেন না, কোনো কিছু যায় আসে না হতো। বুঝতে পেরেছেন কি বলছি? দেখবেন অনেকের বাবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন আছে, এসডিও অফিস থেকে সিল টিল মেরে ছবি মেরে দিত, ওটা সিম্পলি এই ক্ষেত্রে নো করে যান, তাহলে কাজ করতে সুবিধা হবে। নো করে দাও। বেশ, তারপরে যে আমার বাবা মা ভারতীয় নাগরিক রেজিস্ট্রেশন অথবা ন্যাচারালাইজেশনের মধ্যে আছে কি না, নো করে দাও। তারপরে 9 নম্বরে আছে আর ইউ এ পারসন অফ ফুল এজ এন্ড ক্যাপাসিটি হু হিমসেলফ or his parents are Indian citizen of independent India। অর্থাৎ এমন হতে পারে না যে আমার বাবা বা আমি নিজে ভারতের নাগরিক ছিলাম, অথচ আমি আমেরিকায় গিয়ে আমেরিকান সিটিজেন নিয়েছি, সিটিজেনশিপ নিয়েছি, হতে পারে তো? আমি ইংল্যান্ডে থাকি, ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়েছি। এখন আমি, আমার ছেলে বলছে বাবা আমি আর আমেরিকায় থাকবো না, তুমিও আমেরিকান নাগরিক থাকো, আমি ভারতের নাগরিকত্ব নেব, সেটা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরকম ক্ষেত্র আমাদের এখানে প্রায় নেই, তাই তো? কিন্তু আইনে তো আছে, সেই জন্য অপশন দিয়েছে। এখানে আমরা নো করব, আবার আমরা এখানে আবার নো করব। নো করে দাও যে বাবা মা বিদেশের নাগরিক, ছেলে মেয়ে এখানকার নাগরিকত্ব চাই কিনা, এই ক্ষেত্রে আমরা নো করে দেবো। নেক্সট 11 নম্বরে কি বলেছে? আর ইউ এ পারসন ফুল এজ এন্ড ক্যাপাসিটি ফ্রম আফগানিস্তান। ওই আফগানিস্তান থেকে থেমে যাব, আমরা তো আফগানিস্তানের লোক না তো, অতএব এটা আমাদের ক্ষেত্রে নো হয়ে যাবে। নো তো টিক দিয়ে দেন। এইবার লাস্ট 11 নম্বর কোশ্চেন, মানে সবগুলোই নো ইয়েস
বুঝে বুঝে করতে করতে যখনই 11 নম্বর আসবে তখন বুঝবেন যে এখানে 99% ঠিকঠাক জায়গায় চলে এসেছে। বুঝতে পেরেছেন কি বলছি? 11 নম্বর আসলে বেসিক্যালি দুটোই ফর্ম হচ্ছে এখন। আইনত হওয়া উচিত 10খানা ফর্ম, কিন্তু বেসিক্যালি এখানে আমাদের ক্ষেত্রে দুটো ফর্ম হয়। যারা হাজবেন্ড ওয়াইফ এই দেশে তাদের জন্য 3A, আর যারা একেবারে সব একসাথে বাংলাদেশে জন্ম হয়েছে তাদের জন্য 11 নম্বর পর্যন্ত আসতে হবে। এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে টিক দাও, ওই যে বলেছে 6B ন্যাচারালাইজেশন ধারায় আপনি এলিজেবল, 55 সালের আইন অনুযায়ী অ্যাকসেপ্ট করো, তারপরে টিক দিয়ে অ্যাকসেপ্ট করে দেবে, করে দাও। এইবার ফর্ম বেরিয়ে এসছে, এই যে এতক্ষণ পরে ফর্ম বেরিয়েছে। তাহলে কেন এই কোশ্চেনের উত্তর সাধারণ মানুষের পক্ষে জানা তো সত্যিই কঠিন। আমাদের কাজ কিন্তু আপনাদের জানানো। আপনারা যদি ধৈর্য ধরে না শোনেন, না জানেন, কোনো ক্যাফেতে গিয়ে 200 টাকা দিয়ে করে যাবেন, আপনার সার্টিফিকেট হবে না। তাতে আপনি যা কষ্ট পাবেন আমরাও একই কষ্ট পাবো, আর বেশি কষ্ট পাবো। লোকটা না বুঝে আগুনে ঝাঁপ দিয়েছে। তাহলে এখানে দিলে আমার ফিল আপ করতে হবে অ্যাপ্লিক্যান্ট ডিটেল, প্রথম ট্যাবে আছে, তারপরে অ্যাড্রেস, তারপরে ফ্যামিলিতে কে কে আপনার সঙ্গে থাকে সেটা ফিল আপ করবেন। আপনার বিরুদ্ধে কোনো কেস আছে কিনা মনে রাখবেন, আমরা বলে গেছি কেস থাকলে সেটা, এটা একমাত্র আইন, কেস থাকলে অ্যাপ্লিকেশন করা যায়। এই পৃথিবীতে এরকম আইন নেই। দেখবেন চাকরির ভেরিফিকেশনে এই যে ভাই চাকরি পেয়েছে জানে লিখতে হয় আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস আছে কিনা। যদি ইয়েস দাও এই জীবনে চাকরি হবে না, যদি এখানে ইয়েস দিলে সার্টিফিকেট হবে। ইয়েস দেবেন, এবং যদি আপনার বিরুদ্ধে এফআইআর হয়, আপনার বিরুদ্ধে চার্জশিট হয়, উকিলের সঙ্গে কথা বলে, অ্যাডভোকেটের কথা বলে তার ফার্স্ট পেজটা ছবি তুলে নির্দিষ্ট জায়গায় আপলোড করে দিতে হবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। মানে থাকলেও যে সার্টিফিকেট পাবেন, না থাকলেও একই সার্টিফিকেট পাবেন, তার সাথে কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, তাহলে ক্রিমিনাল প্রসিডিংস না থাকলে স্কিপ করে যাবেন, কিছু লিখবেন না। নেক্সট, এবার ডকুমেন্ট, মানে প্রিভিউ, অর্থাৎ এতক্ষণ যে আপনি টাইপ করলেন আপনার অ্যাপ্লিক্যান্ট ডিটেল, অর্থাৎ আপনার নাম, বাবার নাম, আপনার ঠিকানা, বাংলাদেশের ঠিকানা, ইন্ডিয়ার ঠিকানা, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট কে দিল, আপনার ছবি আপলোড, আপনার সিগনেচার আপলোড, এগুলো যে আপলোড করলেন এগুলো সব ঠিক আছে তো? বানান ভুল হয়নি তো? স্বামীরটা আপলোড করতে গিয়ে স্বামীর ছবিটা, ওয়াইফের ছবিটা আপলোড করে ফেলেনি তো? তাহলে উল্টে যাবে। এইসব আবার দেখার জন্য একটা প্রিভিউ দেবে, সেটা চলে আসবে পরবার, মনোযোগ দিয়ে ওটা দেখতে হবে, দেখে মিলিয়ে নেবেন ডেট অফ বার্থ, কবে এই দেশে এসেছি, এইসব মিলিয়ে দেবেন। যেই করুক, আমিও যদি করি আমার ভুল হতে পারে, এবং হয়ও মাঝে মাঝে ভুল, এইখানে এসে ধরা পড়ে যায়। তাহলে এইখানে প্রিভিউটা দেখবেন। তারপরে ডকুমেন্ট আপলোড, এই পর্যন্ত মনে হয় আগে বলে দেবো, বলবো? অধৈর্য হলে আমি এখানে থেমে যাবো। বেশ, ডকুমেন্ট আপলোড এটা একটা খুব মজার জিনিস। ওরা যা ইনস্ট্রাকশন দিয়েছে বাস্তবে আপলোড অন্য জিনিস করতে হয়। ডকুমেন্ট আপলোড আসলে যা যা আছে তাই তো দেব। আমার কি আছে, ধরুন দাদার নাম স্বপন বাবু, আমাদের পাল্লা থেকে চলে এসছে, বাপরে বাবা, বনগায় বাড়ি। স্বপন বাবু, ধরুন স্বপন বাবুর অ্যাপ্লিকেশন করছি আমরা, তাই স্বপন বাবুর বাংলাদেশের যে ডকুমেন্টটা উনি এনেছেন ওটাকে আমরা নাম দিয়েছি স্বপন অন এ। এবার এটা ফাইল করবেন। তাহলে কেন স্বপন বললাম, অনেক ফর্ম টর্ম থাকে তো, অনেক ডাউনলোড থাকে, কার্ডটা কার ঘরে যাবে। তাহলে অন এ, বাংলাদেশের কাগজটাকে আমাদের এই টেকনিক্যাল ভাষায় বলছি অন এ, স্বপন অন এ। এটা কিন্তু আপনাকে পিডিএফ করতে হবে 2 MBর মধ্যে, তাই তো অনির্বাণ? 2 MBর মধ্যে পিডিএফ করে রাখতে হবে। তারপরে ইন্ডিয়ান যে ডকুমেন্ট সেটাও আপনাকে আগে থেকে পিডিএফ করে রেখে দিতে হবে কম্পিউটারে, সেটা হচ্ছে স্বপন অন বি। স্বপন অন বি, এই দেশের যে ডকুমেন্টটা আমরা দেবো, ধরুন মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মাস্টারমশাই আমি জানি বলে বলছি, ওনার মাধ্যমিকের সার্টিফিকেটটা দেবো। তাহলে মাধ্যমিক সার্টিফিকেটটা স্ক্যান করে একটা ফোল্ডার করে কম্পিউটার করে রেখে দেবো একটা ফোল্ডারে, সেখানে লিখে নেবো স্বপন অন বি। এটা 2 MBর মধ্যে হবে। বোঝা গেছে তো? আপনারা বুঝতে পারছেন তো? যারা কম্পিউটার একটু জানেন তারা বুঝতে পারে, আপনি নাও জানেন তারা আরো ভালো বুঝতে পারে। আমাকে খুলে দেখা আপলোড করার সময় অন বি, বাংলাদেশেরটা অন এ, দেখি আমার বাংলাদেশের দলিল দিয়েছিস কিনা দেখবো, বা আমারটার পরিবর্তনটা হয়ে গেছে কিনা। তারপরে 1C ডকুমেন্ট আছে আপলোড করার জায়গা, দেখি একবার
OneC-তে দুটো কাগজ একসঙ্গে একটা ফাইলে করতে হবে। দেখবেন তিনটে এফিডেভিটের কথা বলেছি না, বলে বড় একটা এফিডেভিট অনেক লেখা, সেখানে ডেট অফ এন্ট্রি লেখা থাকে, কবে এই দেশে এসেছেন। কারণ ওই কাগজটা আর ধর্মীয় সার্টিফিকেটটা একসাথে একটা ফাইলে রাখতে হবে। এখানে লিখতে হবে ফাইলটার নাম স্বপন OneC। পরিষ্কার বুঝেছেন? আসলে আপলোড করার সময় না অনে অনলি OneC লেখা থাকবে, সেই জন্য এটা এইভাবে বলছি। স্বপন ওয়ানে হয়ে গেল বাংলাদেশের কাগজ, স্বপন OneB ইন্ডিয়ার কাগজ, আর OneC-তে দুটো কাগজ একসাথে দেবো। কি কি? একটা এফিডেভিট, যে এফিডেভিটের তিনটে এফিডেভিটের মধ্যে একটা এফিডেভিট দেবো। কোনটা দেবো? যে এফিডেভিটের আপনার ডেট অফ এন্ট্রি লেখা আছে, বেশি লেখা যে এফিডেভিটটা, সেই এফিডেভিটটাতে আমরা ওটা দেব, সাথে ধর্মীয় সার্টিফিকেটটা দেব। ওটাকে পোশাকি নাম এলিজিবিলিটি সার্টিফিকেট, অত কিছু মুখস্থ রাখার দরকার নেই, ধর্মীয় সার্টিফিকেট। এই দুটো একসঙ্গে করব, করে স্বপন OneC করে রেখে দেবো, রাইট? নেক্সট আমরা যেটা দেব ক্যারেক্টার সার্টিফিকেট। আমি এত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না কেন ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে ন্যাচারালাইজেশনের যখন 1955 সালে আইন হয়, তখনই আইনে ছিল যে ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ পেতে গেলে দুটো জিনিস লাগে। একজন আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেবে, আর একটা আমার নিজের ডিক্লারেশন লাগবে যে আমি ভারতীয় ভাষা জানি, আমি ইত্যাদি ইত্যাদি, এইগুলো লিখতে হয়। তারপর আরো দুটো বললাম এফিডেভিট লাগবে। OneC-তে চলে গেল আগে, OneC-তে। আর এবার হচ্ছে গিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট, একজন ক্যারেক্টার সার্টিফিকেট দেবে, আর একজন আর আমার নিজের সেলফ ডিক্লারেশন থাকবে। এই দুটোকে একটা ফাইল করব, একটা ফাইলের মধ্যে রাখবো। একটা ফাইলটায় কি নাম দেবো আমরা? স্বপন ক্যারেক্টার। মানে এইভাবে লিখে একটা সার্টিফিকেট লিখলে আবার আপলোড নেবে না, নামটা ছোট করতে হয়, স্বপন ক্যারেক্টার। তাহলে ওখানে আমরা দিয়ে দিলাম। ওটা আপলোড হয়ে গেলে হয়ে গেল। আপলোড করার সময় একটা অপশন দেবে কি কাগজ দিচ্ছেন আপনি, তাই তো? কি কাগজ দিচ্ছেন? ধরুন উনি বাংলাদেশের ওনার মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছেন, কথা বলছি, বা ওনার বাবার মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছে, তাহলে ওখানে লেখা আছে কি কাগজ দিচ্ছেন, সেই কোন ক্যাটাগরির মধ্যে টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দিলে সেই ক্যাটাগরির মধ্যে ওটা চলে যাবে। তাহলে এইভাবে আপলোড করার পরে আপনার কাজ মোটামুটি 99% সমাপ্ত হলো। তারপরে পেমেন্ট করতে হবে, 50 টাকা ফিস দিতে হয় সরকারকে। আপনাদের প্রত্যেকের ইউপিআই আছে, ছবি তুলে ইউপিআই এর মাধ্যমে 50 টাকা ওখানে পেমেন্ট করে দিলেই অটোমেটিক আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে গেল। বুঝেছেন তো? এই পর্যন্ত চাপ দিতে হবে না। যারা পারবেন না পাড়ায় 2-3 ছেলেকে আমাদের কাছে পাঠাবেন। আর একটাই অনুরোধ, আমরা কয়েক জায়গায় ঠকেছি, বারাসাতে দেখবেন দালাল চক্র বসে গেছে, হাজার হাজার টাকা দিচ্ছে, ভুলভাল করে দিচ্ছে, তা 90% হচ্ছে না। একমাত্র সংস্থা কিনা জানি না, এই সংস্থা কারো কাছ থেকে কোনো পয়সা নেয় না। এই যে আমাদের এই সংস্থাটা কারো কাছ থেকে পয়সা নেয় না, বরঞ্চ সুযোগ পেলে চা বিস্কুট খাইয়ে দিই আমরা, যদি সুযোগ পাই। সবসময় সুযোগ পাই না, পাগলের মতো ব্যস্ত থাকতে হয়। যাই হোক, এইটা করার পরে এবার কঠিনটা কোথায় দাদা বলছি, একটু আগে বলছিলাম না, বাংলাদেশের কাগজ, ইন্ডিয়ার কাগজ, ডেট অফ এন্ট্রি, আপলোড, কোশ্চেন করে করে কোনগুলো আসবে না আসবে, এটার জন্য হঠাৎ করে অ্যাপ্লিকেশন করতে যাবেন না। এটা সাবধানবাণী শোনালাম। আমরা চাই 100 জনের অ্যাপ্লিকেশনে 100 জনই পাক। হঠাৎ করে অ্যাপ্লিকেশন করবেন না, আগেই কাগজগুলো মেলাবেন, নিজে দেখবেন, বুঝবেন, দরকার হলে আমাদের কাছে হেল্প নেবেন। এখানে যারা বসে আছে, ওইখানে যারা বসে আছে, এই আমাদের যে ছেলেগুলি আছে, এদের কাছ থেকে হেল্প নেবেন। নিয়ে জীবন আছে, ওরা আছে সব, ওদের কাছ থেকে হেল্প নেবেন। ওদেরও যদি কখনো কখনো সমস্যা হয়, হবে সমস্যা, এর জটিলতা তো আছেই, ওরা আমাদেরকে ফোন করে জেনে নেবে তখনই যে স্যার এরকম এরকম হচ্ছে, আমার তো মনে হচ্ছে আপনার হিসাবে মিলছে না, তাহলে এখন কি করব, এগুলো করবেন। তারপরে এগুলো করার পরে কি হবে, আপনাকে ওয়েট করতে হবে। আপনাকে ওয়েট করে 1 মিনিট, আপনারা বসুন এখানে, আপনারা যাবেন না। আরে ওখানে যে আলোচনা হচ্ছে হোক না, কথাটা শুনে নিন। আপনাদের যেখানে এবার আপনাকে ওয়েট করতে হবে, সব জেরক্স করে ফর্ম বেরোবে, একটা 7 পাতার ফর্ম পিডিএফ বেরোবে, ওটা প্রিন্ট আউট করবেন 3-4 কপি করে, ওটা আপনার ফর্ম, একটা ফাইল নাম্বার থাকবে। আবার যে কাগজগুলো স্ক্যান করলাম করে ঢুকিয়েছি না আমরা কম্পিউটারে, ওটা 3-4 সেট জেরক্স করবেন। অরিজিনালগুলো আলাদা ফাইলে রাখবেন, জেরক্সগুলো ওই ফাইলে রাখবেন, ফর্মটা ফাইলে রাখবেন।
এবং যেগুলো দেননি ইন্ডিয়ান কাগজ, ধরুন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যেগুলো একটাই তো দিয়েছিলাম, বাকিগুলো আপনারা কাছে রেখে দেবেন। পরিষ্কার বুঝতে পেরেছেন তো? যেদিন হেয়ারিং হবে, উত্তর 24 পরগনার হেয়ারিং হয় বারাসাতে হেড পোস্ট অফিসে, নদিয়ার হেয়ারিং হয় নদিয়ার কৃষ্ণনগরে হেড পোস্ট অফিসে, দক্ষিণ 24 পরগনার হেয়ারিং হয় দক্ষিণ 24 পরগনার আলিপুরের হেড পোস্ট অফিসে। বুঝতে পেরেছেন তো? যারা উত্তর 24 পরগনায় বাস করেন তাদের হেয়ারিং হবে বারাসাতের হেড পোস্ট অফিসে। হেয়ারিং হবে, হেয়ারিং এ ভয় পাওয়ার কিছু নেই, ওরা দেওয়ার জন্য বসে আছে, জাস্ট আপনারা একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে দেখিয়ে দেবেন। ওখানে কারা কারা থাকে? সব সেন্ট্রাল গভর্নমেন্টের লোক থাকে, সব সেন্ট্রাল গভর্নমেন্টের লোক থাকে সেখানে। যারা থাকে সব সেন্ট্রাল গভর্নমেন্টের লোক, ওরা আপনাদের দেওয়ার জন্য বসে আছে, জাস্ট ফর্মালিটিসটা মেইনটেইন করবেন। ওখানে হেয়ারিং হয়ে গেল, আপনার সাকসেসফুল, আপনার মোবাইলে একটা মেসেজ আসবে মেলে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ ফরওয়ার্ডেড ফর অ্যাওয়ার্ডিং সিটিজেনশিপ সার্টিফিকেট। কেমন? তাহলে ওটা চলে যাবে। এবার আপনি ওয়েট করুন, আর কোনো কাজ নেই, একদিন দেবেন, অন ফাইন মর্নিং আপনার মেলে একটা সার্টিফিকেট এসে হাজির হয়েছে। এই হচ্ছে টোটাল প্রসিডিউর। সার্টিফিকেট পেলে কি হয়? এই এসআইআর কোনো মূল্য থাকবে না আপনার কাছে, আপনি ওয়েলকাম করবেন, এসআইআর করো, এসআইআর করো, আমার কোনো সমস্যা নেই, আমার সার্টিফিকেট আছে। এসআইআর আসলেই যাই আসুক, পাসপোর্ট, এসআইআর ইত্যাদি ইত্যাদি, পুলিশ ভেরিফিকেশন, চাকরি টাকরি, ওই সার্টিফিকেটটা শুধু জেরক্স দিয়ে দেবেন, হয়ে গেল সব। পরিষ্কার বোঝা গেছে তো? পরিষ্কার? আরে এত কোশ্চেন কেন? আমি তো বলে দিয়েছি এর মধ্যে থেকে ছাড়া আর কোনো কোশ্চেন করা যাবে না, নেই আর কোশ্চেন করো। ঠিক আছে, বলবেন আপনি, আমি শুনবো। তাহলে এক মিনিট বসুন না, বলছি আপনাদের মোটামুটি আমার মতো করে আমি আপনাকে ছোট্ট করে প্রসিডিউরটা বললাম। একটা হুঁশিয়ারি, অতি আগ্রহে হঠাৎ করে পাশের বাড়ির ভাইপোকে দিয়ে অ্যাপ্লিকেশনটা করাবেন না। যার অভিজ্ঞতা নেই, আমাদের মতো সংস্থা, অন্তত আমাদের মতো সংস্থার এখন তেমন নেই, এক দুজন করে, তারা পয়সা নিয়ে করে, যা পায় তাই দিয়ে করে দেয়, তার পয়সা হলেই হয়ে গেল। এবং এটা ওই জন্য একটু কনসালটেন্সি করে আপনারা ধৈর্য ধরে ধীরে ধীরে করবেন। এসআইআর সম্পর্কে একটা কথা বলে শেষ করব, ধরে নিন আপনার এসআইআর এ আপনি উত্তীর্ণ হতে পারবেন না, হতে পারে, তাহলে কি হয়ে গেল? আপনার 1 মাস বা 2 মাস ভোটার লিস্টের নাম থাকলো না, আপনি কি মরে যাবেন? সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে দিন, সার্টিফিকেটটা এসে গেল, আসতে গিয়ে ডিএম অফিসে গিয়ে বললেন আমার নাম কেটে গেছিল তো, এই যে আমার নাগরিকত্ব সার্টিফিকেট, আপনার অটোমেটিক নাম উঠে যাবে। পরিষ্কার বুঝেছেন তো? আমি এখন আপাতত আমার এত লম্বা বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদের যদি কোশ্চেন থাকে, এক কোশ্চেন বারবার করবেন না, একেবারে ব্যক্তিগত কোশ্চেন করবেন না। এখানে আমার এই কাগজটা হবে তো, এরকম করা যাবে না, সেটা ব্যক্তিগতভাবে আমার কাছে গিয়ে করবেন, ওদের কাছে গিয়ে বলবেন, ওদের কাছে গিয়ে বলবেন। জেনারেলাইজ কোশ্চেন, যে এইখানে আপনার বক্তব্যে বুঝতে পারিনি, এই বিষয়টা পরিষ্কার হলো না, সেইটা বলবেন। ব্যক্তিগত আমার এই কাগজে হবে কিনা, আমার ছেলে এসছে, আমি এসছি, আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম, আমি তো বাংলাদেশে হাই স্কুলে মাস্টার ছিলাম, আমার ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম 90 সালে 10 বছর বয়সে, এসে 5 এ ভর্তি হয়েছিলাম, ওর বার্থ সার্টিফিকেট সব করে ফেলেছি। এখন আমার ডেট অফ এন্ট্রি একটু আগে দেখিয়ে দিয়ে ছেলে মেয়েকে ইন্ডিয়ান বানিয়ে দেবো না বাড়িবার, এই ধরনের কোশ্চেন কাইন্ডলি করবেন না। কারণ আমি আগেই বলে দিয়েছি, যার জন্ম বাংলাদেশে, পাকিস্তানে, তারাই অ্যাপ্লিকেশন করার যোগ্য এবং তাদের করা উচিত বলে আমাদের বাঙালি ঐক্যমঞ্চ বিশ্বাস করে, এবং এটা সঠিক সিদ্ধান্ত হবে আপনাদের জন্য। এই বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আপাতত যদি কোশ্চেন থাকে হাত তুলবেন, আমাদের ভলেন্টিয়াররা যাবে। এরপরে এখানে অনেক কোশ্চেন জমা পড়েছে, অনেকের উত্তর হয়ে গেছে এর মধ্যে, এরপরে যদি কিছু কোশ্চেন থাকে জেনারেলাইজ আপনারা করবেন। ধন্যবাদ।